এটার এমন অবস্থা কেন? এত ধুলা। অনুষ্কা বলে। আরে এটা সব সময় বন্ধ থাকে, ধুলা তো থাকবেই, তাই না? হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছিস। এটা কি রে? আরোহীর হাতে একটা পুরনো অ্যালবাম পড়ে। অনুষ্কা সেটা দেখে বলে, এটা আমাদের পুরনো অ্যালবাম, মানে এটা আমার জন্মের আগের। আচ্ছা, এটাতে কি তোর ডেভিল ভাই আছে, পিচ্চি? হ্যাঁ হয়তো আছে, তুই এটা বাদ দে, এইগুলো দেখ, আমার প্রিয় পুতুল। অনুষ্কা আর আরোহী ঘুরে ঘুরে সব দেখছে। 4টা অ্যালবাম নিল আরোহী। অনুষ্কার ঘরে বসে বসে সবগুলো দেখতে লাগলো। আরোহীর দৃষ্টি একটা বাচ্চা ছেলের ছবিতে আটকে গেল। আরোহী অনুষ্কার দিকে তাকিয়ে বলে, এটা কে রে? অনুষ্কা বলে, তুই চিনিস না? না। সত্যিই চিনিস না? আজব, আমি কি করে চিনবো? যার সাথে থাকিস তাকেই চিনলি না? মানে? এতটাই অবুঝতি আরও? এটা কি তাহলে তোর ভাই? এত কিউট ছিল নাকি? ইস, কতটা কিউট! আর এখন কেমন লাগে? একদম ডেভিল ডেভিল। কথাটা বলেই হাসতে লাগলো আরোহী। অনুষ্কাও হাসছে। তখনই আরোহীর নজরে পড়ে একটা ছবির দিকে, যার নিচে লেখা ছিল রায়চৌধুরী। ছবিটার মুখ কেউ আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, কিন্তু ছবির বাকি অংশ দেখে বোঝা যাচ্ছে যে এটা কোনো মেয়ের ছবি। আরোহী বলে, রায়চৌধুরী উনি কে? রাইমা চৌধুরী। রায়মা চৌধুরী কে, আনুষ্কা? জানি না তো, তুই দেখ এখানে রাইমা চৌধুরী লেখা। হ্যাঁ, তাই তো। আরোহী নিজের চুল বাঁধছিল। মাথায় তার বেশ প্রশ্ন। ভাবছে যে অধীরকে জিজ্ঞেস করবে কে রায়মা চৌধুরী। রায়মা চৌধুরী আর রায় চৌধুরী কি একই? সব কিছু কেমন গোলমাল লাগছে তার কাছে। আরোহী অধীরের জন্য অপেক্ষা করছে। কেমন খাপ ছাড়া হয়ে গেল সব কিছু। মাথা কিছুই ঢুকছে না তার। অধীর মানুষটাই রহস্যময় পুরো। আরোহী বসেছিল, তখনই তার নজর দরজার দিকে যায়। আরোহীর চোখ বড় বড় হয়ে এলো। চিৎকার দিয়ে উঠল সে। আহ, রক্ত! বলেই আরোহী চিৎকার দিয়ে উঠল। অধীর ধীর পায়ে এগিয়ে আসছে তার দিকে। অধীরের হাত মুখ আর কাপড়ে রক্তের ছিটে লেগে আছে। অধীরের হাতে একটা রক্ত মাখা ছুরি, যা দেখে ভরকে গেল আরোহী। ভয় থরথর করে কাঁপছে তার শরীর। কপাল বেয়ে ঘাম ছুটছে তার। অধীরের দিকে ভীতু দৃষ্টিতে তাকিয়ে আছে আরোহী। অধীর এগিয়ে আসছে আরোহীর দিকে। হঠাৎ আরোহীর ভয় থেমে যায়। মনে হলো অধীরের কোনো ক্ষতি হয়েছে কিনা। আরোহী অধীরের কাছে ছুটে যায়। রক্তমাখা অধীরের মুখে হাত বুলিয়ে অস্থির কণ্ঠে বলে, আপনার শরীরের রক্ত কেন? কি হয়েছে আপনার? ব্যথা পেয়েছেন আপনি? বলেন না কোথায় লেগেছে, কি হলো, কথা বলেন। অধীর আরোহীর অস্থিরতা দেখে বলে, আমি ঠিক আছে আরু, এই রক্ত আমার নয়। আপনার নয়? তবে কার? আমার শত্রুর রক্ত। বাদ দাও। আপনি খুন করেন? আমি একজন গ্যাংস্টার মানুষ। বাইরে আমি গ্যাংস্টার, কিন্তু বাড়িতে আমিই তোমার বড়। এটা মাথায় রেখো। আমি খারাপ মানুষ তো আমাকে ছেড়ে যাওয়ার চিন্তা করবে না একদম। আরোহী ঠায় দাঁড়িয়ে রইল অধীরের দিকে তাকিয়ে। অধীর আরোহীর কালো মুখটা দেখে নেয় একবার। একটা শব্দ করে নিঃশ্বাস ফেলে। অধীর আরোহীকে পেছন থেকে জড়িয়ে ধরে শক্ত করে। ভয়ে কম্পন সৃষ্টি হলো আরোহীর দেহ খাড়ায়। অধীর আরোহীর ঘাড়ে নিজের ঠোঁট স্পর্শ করলো। কেঁপে উঠল আরোহী। অধীরের হাতে রক্ত লেগে গেল আরোহীর শরীরেও। অধীর আরোহীর ঘাড়ে নাক ঘষতে ঘষতে বলে, ভয় পাচ্ছ আমাকে? ছেড়ে চলে যাওয়ার বুদ্ধিটা নিশ্চয়ই মাথায় আসছে। তবে জান, আমি তোমাকে ছাড়বো না। তুমি নিজেই কিন্তু আমার কাছে ধরা দিয়েছ, তাই আমি তোমাকে তুমি চাইলেও ছাড়বো না। আমি খারাপ মানুষ, এটা অর্ধেক দুনিয়া জানে। এতে নতুন কিছু নেই। তবে তুমি আমার হয়ে থাকো, তোমার জন্য আমি খারাপ নই। আরোহী চোখ বন্ধ করেছিল। অধীরের কথায় সে শুকনো ঢোক গিলে মাথা নাড়ায়। অধীর আরোহীকে 5 কোণে নিয়ে নেয়। আরোহী চমকে যায় মুহূর্তেই। অধীরের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি করছেন? আমার বউকে নিয়ে যাচ্ছে। কোথায়? ওয়াশরুমে। কেন? একা চেয়ে তোমার কি লাভ? আমি আমার বউকে নিয়ে যাচ্ছি, এতে তোমারও তো চলছে কেন? অধীরের কথায় আরোহী মুহূর্তেই বোকা বনে গেল। লোকটার মাথায় নিশ্চয়ই কয়েকটা তার ছেঁড়া। তা না হলে কেউ এমন উদ্ভট কথোপকথন করে নাকি। আরোহীকে নিয়ে সোজা শাওয়ারের নিচে দাঁড়ায় অধীর। শাওয়ার অন করে দেয়। বিন্দু বিন্দু পানি পড়ছে অধীর আর আরোহীর গায়ে। মুহূর্তেই ভিজে কাক হয়ে গেল দুজনেই। অধীর আরোহীর কোমর শক্ত করে চেপে ধরে নিজের কাছে টেনে নিল। হকচকিয়ে গেল আরোহী।
দৃষ্টি নত হয়ে আছে সে। একরাশ লজ্জায় সে হানা দিল তার আখি পলকে। ভারী আখি পলক তুলে যাওয়ার সাহস হলো না তার। জোরে জোরে বার কয়েক দম নিল সে। অধীর আরোহীর কোমর শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি যখন ছিলাম না তখন তো বেশ রহস্য উন্মোচনের জন্য নাচানাচি করছিলে। আরোহী অবাক হলো। অধীর কি করে জানলো সব? ভয়ের রুহ কেঁপে উঠল তার। একে তো অধীর রক্তমাখা চুরি দেখিয়ে ভয় পাইয়ে দিল তাকে, তার উপর এমন গম্ভীর মুখে প্রশ্ন। আরোহীর গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। ভয় কি বলবে? অধীর তার স্বামী হলেও অধীর সম্পর্কে সে অনেক শুনেছে। অধীরের চোখ থেকে একটা পিঁপড়াও বাঁচে না, সেখানে সে তো অধীরের সাথেই থাকে। আরোহী শুকনো ঢোক গিলে মিনমিন করে বলে, কই না তো। অধীর বাঁকা হাসল। সে আরোহীর কোমর আরো শক্ত করে চেপে ধরে, কানের কাছে ফিস ফিস করে বলে, জান, মিথ্যা বলে আমি একদম পছন্দ করি না। আর তুমি কি ভুলে যাচ্ছ? তোমার প্রতি সেকেন্ডের আপডেট আমি রাখি। আমি দূরে থাকলে তুমি আমার চোখের সামনেই থাকো, ভুলে যাবে না কিন্তু। কথাটা বলেই অধীর আরোহীর গলায় একটা কামড় বসিয়ে দিল। আরোহী আর্তনাদ করে বলে, আমার লাগছে, ছাড়ুন আমায়। দুষ্ট লোক কোথাকার, আমায় ভিজিয়ে দিলেন। আরোহী ব্যথার কারণে মনে মনে বেশ বকল অধীরকে। রাক্ষস লোক একটা, জলজ্যান্ত হস্তি একটা, খাটাস লোক। আরো বকা আছে, তবে আরোহী তা ভুলে গিয়েছে। বকা দিতে অনুষ্কা একদম পারফেক্ট। ভালো হতো যদি এই বজ্জারটাকে অনুষ্কাকে দিয়ে কিছু গালমন্দ খাওয়ানো যেত তো। আরোহী অধীর থেকে নিজেকে ছাড়াতে ছাড়াতে বলে, ছাড়ুন আমায়, আমি ভিজে গিয়েছি। আপনার মতো তো আমি দিনে 7 বার শাওয়ার নিই না। এখন ঠান্ডা লাগলে কি হবে আমার? কি আর হবে, আমি আরো একটু বেশি আদর করবো তোমায়। মুখ বন্ধ হয়ে এলো আরোহীর। অধীর যে এত কথা বলতে পারে তা জানা ছিল না আরোহীর। আরোহী অধীর থেকে নিজেকে ছাড়াতে নেয়, তবে অধীর ছাড়ার পাত্র যে নয়। সে শক্ত করে ধরে আছে আরোহীকে। এমন দেহ বিশিষ্ট লোকের হাত থেকে আরোহী কি আর রেহাই পাবে? রাত 1:30, ধরনের বুকে রাত নেমেছে। চারপাশে রাতের ঝিঝি পোকার ডাক স্পষ্ট। অন্ধকার চৌধুরী বাড়ির সামনে আসলো দুজন লোক। কালো পোশাকধারী লোকদের মুখ স্পষ্ট নয়, তবে প্রতি দুজনের হাতেই আছে রিভলভারের মতো যন্ত্র। নিজেদের নিরাপত্তার জন্য রেখেছে ধারালো ছুরিসহ আরও কিছু। লোক দুটো চৌধুরী বাড়ির পেছনের দরজা দিয়ে রাতের অন্ধকারে আসতো। এই বাড়ির কাজের লোকের সাথে তাদেরও একজন লোক মিলে আছে, যার দেখা এখনো অধীর দেখেনি। সে তাদের বাড়িতে সাবধানে প্রবেশ করায়। তিনজনই পা টিপে টিপে যায়। প্রায় 1 ঘন্টার মধ্যেই আবার বেরিয়ে এলো। তার ভাবছে কেউই তাদের দেখেনি। বোকার দল, যেই অধীরের চোখ থেকে পিঁপড়া যেতে পারে না, সেখানে এদের মতো জানোয়ারদের দল কি করে যাবে? চোখ মুখ শক্ত করে কথাগুলো বলে অধীর। সোফায় বেশ আয়েসি ভঙ্গিতে বসে আছে সে। তার সামনের টেবিলের ওপরে রাখা তার ল্যাপটপ, যার মধ্যে সে কালো পোশাক পরিহিত লোকদের সব কর্মকাণ্ড দেখা যাচ্ছে। অধীর হাসছে তাদের কাজ দেখে। অধীর বিছানায় শুয়ে থাকা আরোহীর দিকে তাকায়। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে বাচ্চাদের মতো গুটিয়ে আছে আরোহী। আরোহীর কাছে উঠে যায় অধীর। আরোহীর মাথায় নিজের ঠোঁট স্পর্শ করে বলে, গেম স্টার্ট নাও জান, আর ইউ রেডি? অধীর আরোহীর কাছ থেকে উঠে যায়। প্রতিদিনের মতোই বেরিয়ে যায় রাত তখন 3টার ঘড়ির কাঁটায়। অধীর চলে যেতেই আরোহী উঠে বসে। সে ঘুমিয়েছিল তার গভীর ঘুমে নয়। সে উঠে দাঁড়ায়, কোমরে হাত দিয়ে ভাবুক কণ্ঠে বলে, প্রতি রাতে এই সময় উনি কোথায় যায়? জিজ্ঞেস করেও কিছু লাভ নেই, বলেন না উনি। তবে আমি জেনেই ছাড়বো সব রহস্য। আর উনি বোকার দল কাদের বলছিলেন? আচ্ছা, উনি এমন কি হলো যে আমায় বিয়ে করলেন? উফ, আর নিতে পারছি না, এত রহস্য কেন? আরোহী ঘরের তালাশি নিতে লাগলো। সবকিছু তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। তখনই তার কোমরকেও শক্ত করে চেপে ধরে। আটকে ওঠে হৃদয় আরোহীর। ভয় নেমে এলো আঁকি পল্লবে। ভীতু ভীতু দৃষ্টিতে ঘুরে তাকায়। অধীর এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। না জানি কি বলে অধীর। আরোহী জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। অধীর আরোহীকে এক টানে বুকের ওপর ফেলে দেয়। গম্ভীর গলায় জিজ্ঞেস করে, কি করছিলে? অধীরের আগমন একদম আশা করেনি আরোহী। ভীতু দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। অধীর এই সময় চলে গেলে সে সকাল ছাড়া ফিরে না, এটা আরোহী এতদিনে জেনেছে। তবে আজ কেন ফিরে এলো? আরোহী শুকনো ঢোক গিলল ভয়ে। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, কই, কিছু না তো।
অধীর খানিকক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল আরোহীর দিকে। আরোহীর রু যেন বেরিয়ে আসবে এক্ষুনি। অধীরের কড়া চাহনি সহ্য করতে পারল না আরোহী। দৃষ্টি নত করে নেয় মুহূর্তেই। অধীর আরোহীর কোমর শক্ত করে চেপে ধরে। খানিক ব্যথা অনুভব হলো। আরোহীর মেরুদণ্ড সোজা হয়ে দাঁড়ায়। অধীর আরোহীর মেরুদণ্ড সোজা। অধীর একটানে আরোহীকে নিয়ে সোজা বিছানায় পড়ে। চোখ মুখ খিচে চিৎকার দিল আরোহী। আহ! অধীর আরোহীর ঠোঁটে আঙুল দিয়ে বলে। শ্, আরোহী চুপ হয়ে যায়। অধীরের বুকের উপর পড়ে আছে আরোহী। ভীতু ভীতু দৃষ্টিতে অধীরকে দেখছে সে। অধীর আরোহীর মুখে পড়া ছোট ছোট চুলগুলোকে কানের পেছনে গুজে দিতে দিতে বলে। খুব বেশি মিথ্যা কথা বলে শিখে গেছো না জান? শীতল কণ্ঠে কেঁপে উঠল আরোহী। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে এলো তার। হৃৎপিণ্ডটা কেমন ধীপ ধীপ শব্দ করেই চলছে সমাধানে। তৃষ্ণাটা পেলে তো আর শুকনো একটা ঢোক গেলে আরোহী। অধীর আরোহীর গালে নিজের আঙুল দিয়ে স্লাইড করতে রাখলো। নেশা ভরা কণ্ঠে বলে। তুমি যখন ভয় পাও তোমার ভিতর মুখটা দেখতে অনেক সুন্দর লাগে, মঞ্চে তোমাকে খেয়ে ফেলে। কথাটা বলেই অধীর আরোহীর দিকে তাকায়। আরোহীর দিকে তাকিয়ে শীতল রাশভারী কণ্ঠে বলে। আরোহী চোখ খিচে বন্ধ করেছিল। সে ভয় পাচ্ছে, তবে ভয় পেলে চলবে না তার। অধীর তার স্বামী, যেখানে সবাই তাকে ভয় পাবে সেখানে আরোহী তো একমাত্র মানুষ যে তার উপর শাসন করে কথা বলবে। আরোহী অধীরের দিকে তাকায়। অধীর শান্ত চোখে তাকিয়ে আছে। আরোহী অধীরকে বলে। খেয়েই তো ফেলবেন, মারবেন তো আর না? যদি মেরে ফেলে তখন? মারলে মারবেন, আমি তো আপনারই। বড্ড কথা বলতে শিখেছ। আমাকে কন্ট্রোল করার চেষ্টা করছো বুঝছে? যেটা আপনার মনে হয় সেটাই করছি, আপনি তো পুরোটাই আমার। বাহ, তাই নাকি? তো আমি যদি তোমার হই তাহলে আসো একখানা ঠান্ডা ঠান্ডা চুমু খাই। আরোহী মুখ ছিটকে বলে। ঠান্ডা ঠান্ডা চুমু কাকে বলে? ঠোঁটের উপর বরফের টুকরো রেখে তারপর চুমু খাওয়াকে বোধ হয় ঠান্ডা চুমু বলে। আরোহী আর চোখে তাকিয়ে বলে। তাহলে ঠোঁটের উপর গরম পাতিলা রেখে চুমু খাওয়াকে নিশ্চিত গরম চুমু বলে। অধীর হঠাৎ করেই হেসে দিল। আরোহীর দিকে তাকিয়ে হাসতে হাসতে বলে। তুমি বড্ড কথা বলতে শিখেছো জান। আরোহী দেখলো অধীরের হাসিটাকে মুগ্ধ চোখে। গম্ভীর মুখের হাসি অনেক সুন্দর হয় এটা সে শুনেছিল, তবে আজ প্রথমবার দেখলো আরোহী অধীরের হাসি দেখে বলে। আপনাকে হাসলে অনেক সুন্দর লাগে, সবসময় এইভাবে হাসতে পারেন না? অধীরের হাসি থেমে যায়। গলা খাকারি দিয়ে উঠল সে। আরোহীকে নিয়ে বিছানা ছেড়ে উঠে বসল অধীর। আরোহী অধীরের হাঁটুতে বসল, গলা জড়িয়ে ধরে বলে। একটু হাসেন না, বেশ সুন্দর লাগছিল দেখতে। অধীর আরোহীর দিকে তাকিয়ে বলে। বেশি সুন্দর লাগলে নজর লাগবে। লাগুক না নজর, তাতে কি আসে যায়, আমি তো। অধীর আর চোখে তাকায় আরোহীর দিকে। আরোহীর কোমর জড়িয়ে ধরে নিজের কোলে বসিয়ে বলে। আজকাল এত সুন্দর করে কথা বলার কারণ যে? আরোহী অধীরের গলা জড়িয়ে ধরে বলে। কেন, কোনো সমস্যা আছে আপনার? আমি আমার ডেভিল হাজবেন্ডকে বলছি তো। না না, কোনো সমস্যা নেই আমার। আচ্ছা, একটা কথা বলি। হ্যাঁ বলো। একটা কেন, হাজারটা বলো। আমাকে বিয়ে কেন করলেন? অধীর গম্ভীর দৃষ্টিতে তাকায়। আরোহী অধীরের গলা আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে। আপনি তো ডায়নাকে বিয়ে করবেন, তাই না? তাহলে ওকে ফেলে আমায় কেন করলেন? এর আগে তো আপনি আমাকে চিনতেনও না, তাহলে? অধীর কোনো উত্তর দেয় না। আরোহীর হাত নিজের গলা থেকে ছাড়িয়ে নেয়। আরোহী আরো শক্ত করে ধরে তারপর বলে। বলুন না। অধীর উঠে দাঁড়ায়, গম্ভীর মুখে বলে। এত কিছু তোমার না জানলেও চলবে আরো। কেন? এই কেন শব্দের জবাব যে পেতে হবে এমন কোনো কথা আছে নাকি? আপনি এমন কেন করেন? আমি যেমনই করি না কেন। আর হ্যাঁ, আজকে তো 3 তলা স্টোর রুমে, আর কখনো যেন তুমি আর না যাও। আর এত প্রচন্ড ঘোরাঘুরি করো না। এই চৌধুরী বাড়ির রহস্যের সাগর, যত গভীরে যাবে ততই খারাপ হবে। আরোহী মাথা নত করে নেয়। অধীর দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে। আরোহীর দিকে তাকিয়ে ঠোঁট কামড়ে হাসত, তারপর দুষ্টু কণ্ঠে বলে। এই যে শোনো। আরোহীর মুখটা আঙ্গুল দিয়ে নিজের দিকে তুলল অধীর। তুমি মিষ্টি, আমি দই। কপালে ভাঁজ পড়ল আরোহীর। অধীরের কথা শুনে হাসি ফুটে উঠল। অধীর তা দেখে বলে। এই যে এত সুন্দর কবিতা বললাম, এখন আমার চুমু কই?
আরোহী বলে, আপনাকে কিছুই দেব না, যান এখান থেকে। এটা আমার রুম, আমি কোথায় যাব? জানি না, প্রতি রাতে যেখানে যান সেখানেই যান। বউ যে রাগ করেছে। কি মনে হয়? অধীর আরোহীর হাতটা ধরে বলে, প্রিন্সেস প্লিজ রাগ করো না, দেখো আমার কাজ আছে তাই আমি চাই, রাগ করো না প্লিজ। কোথায় যান এটা তো বলেন। এটা বলা যাবে না। কেন? অধীর কোনো কথা বলে না, সোজা বিছানায় শুয়ে পড়ল। ইশারায় আরোহীকে নিজের কাছে ডাকলো। আরোহী কোনো কথা না বলে অধীরের কাছে যায়। অধীরের মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে বলে, কি যে শান্তি লাগছে। আরোহী কোনো কথা বলে না। মাথায় তার অনেক প্রশ্ন, তবে এর একটার উত্তর তার জানা নেই। সে জানে অধীর এইসব কথার উত্তর দেবে না, তবে আরোহী তো ছাড়ার পাত্রী নয়। সে এটা শেষ দেখেই চাপে। বিশাল এক রজনীর পরিসমাপ্তি ঘটিয়ে অবশেষে দেখা মিলল নতুন এক ভোরের। ইতিমধ্যেই উজ্জ্বল এক সূর্য জায়গা করে নিয়েছে আকাশে। রাতের আধারে নিস্তব্ধ শহরটাও ব্যস্ত হয়ে উঠেছে। চারপাশে কোলাহলপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে। আরোহীও সকালে ঘুম থেকে উঠেই চট করে তৈরি হয়ে নেয়। উদ্দেশ্য কলেজে যাবে সে আর অনুষ্কা। অধীর বসার ঘরে মোহনা চৌধুরীর সাথে কথা বলছে। অপেক্ষা তার আরোহীর আগমনের জন্য। আরোহী তার অপেক্ষার অবসান ঘটিয়ে এলো। মোহনা আরোহীকে দেখে বলে, নাতবউ, কলেজ যাবে নাকি? আরোহী মুচকি হাসি দিয়ে বলে, জি দাদি। মোহনা মাথা নাড়িয়ে জিজ্ঞেস করে, তা নাস্তা করেছো? আরোহী মাথা নাড়ায়, যার মানে সে নাস্তা করেনি। মোহনা কপট রাগ দেখিয়ে বলে, কেন করনি? যাও, এখনই করে এসো। আমাদের বাড়িতে না খেয়ে কেউ বাইরে যায় না, যাও। আরোহী অসহায় দৃষ্টিতে অধীরের দিকে তাকায়। অধীরও রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে আরোহীর দিকে। কি করার, আরোহী নাস্তা করতে চলে যায় ডাইনিং টেবিলে। খাবার থালায় নিয়ে খেতে লাগলো। মুখে রুটি পুরি চিবোতে লাগলো। মিস্টার অধীর রায়চৌধুরী, ইউ আর আন্ডার অ্যারেস্ট। গলায় খাবার আটকে গেল আরোহীর। অবাক চোখে তাকিয়ে আছে চৌধুরী বাড়ির সদর দরজায় দাঁড়িয়ে থাকা অজ্ঞাত যুবকটির দিকে। যুবকটি গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তার ভাষ্য মতে তো সে হয়তো পুলিশ ধরনের কেউ। অজ্ঞাত যুবকটি কঠিন মুখে তাকিয়েছে সোফায় বসে থাকা অধীরের দিকে। আরোহী ঠায় বসে দেখল সবটা। মোহনা চৌধুরী উঠে দাঁড়ান, অস্থির কণ্ঠে বলেন, কি বলছো অফিসার? আমার অধীর কি করেছে? অজ্ঞাত ছেলেটি মুখের কোণে হাসি নিয়ে বলে, আপনার আদরের নাতি যে অপরাধ করেছে তা কি আর বলা যায়? অফিসার। বলেই অধীর উঠে দাঁড়ায়। থমথমে পরিস্থিতি। অনুষ্কা সহ নীরা চৌধুরী সেখানে উপস্থিত হয়। আরোহী কিছুই বুঝতে পারছে না। ছেলেটার দিকে তাকিয়ে অধীর বলে, আমি আমার প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ একসাথে কখনো মিলতে দিই না, তবে আপনি বোধহয় তাই করেন। ছেলেটা একবার মোহনা চৌধুরীকে পরখ করে নেয়। অধীর ছেলেটার দিকে তাকিয়ে বলে, মা যাও, দাদিকে নিয়ে ভেতরে যাও। নীলা চৌধুরী মোহনাকে নিয়ে যেতে চাইলেন, তখন মোহনা অস্থির কণ্ঠে বলে, আমি যাব না। আমার অধীর, অধীর কি হলো? মা প্লিজ, কিছু হবে না অধীরের, চলেন ভেতরে চলেন। মোহনাকে নিয়ে নীলা চৌধুরী চলে যান তার কক্ষে। তাদের চলে যাওয়ার পর অনুষ্কাও ভেতরে চলে যায়। তখনই ছেলেটা বলে, আপনাকে আমাদের সাথে যেতে হবে। অধীর এক ভ্রু উঁচু করে বলে। ছেলেটা নিজের মতো করেই বলে, আপনাকে আমরা খান গ্রুপের ম্যানেজার মিস্টার নাহিদের খুনের জন্য অ্যারেস্ট করতে। আপনার কাছে কিসের প্রমাণ আছে আমি ওনাকে খুন করেছে? আরোহী ভীত দৃষ্টি ধীরে ধীরে অধীরের পেছনে দাঁড়ায়। ছেলেটা এখনো আরোহীকে দেখে না, বরং সে বলে, আমি প্রমাণ ছাড়া আসিনি। দেখুন তো, এই জুতাটা আপনার নাকি? অধীর জুতোটা দেখলো, তারপর নিজের ভঙ্গিতে বলে, এমন জুতো অধীরের কাছে নেই। অধীর নিজের ব্র্যান্ডের জিনিস নিজে ব্যবহার করে একা। আমার সব জিনিসের উপর আমার নামের বড় ট্যাগ দেওয়া আছে, চাইলে চেক করতে পারেন অফিসার। ছেলেটা দেখলো আসলেই অধীর নিজের ব্র্যান্ডের জিনিস নিজেই ব্যবহার করে। ওর সব কিছুতেই ওর নামের ট্যাগ দেওয়া। ছেলেটা অধীরের দিকে তাকিয়ে বলে, আমি জানি খুনটা তুই করেছিস অধীর। অধীর শান্ত তবে ভয়ঙ্কর তার কণ্ঠের তিরস্কারিত বাণী। তা তো আমিও জানি অফিসার, তবে আপনার আইন তো প্রমাণ চাইবে, আর আপনার কাছে কি প্রমাণ আছে?
ছেলেরা কিছু বলতে যাবে তখনই নজর পড়ল আরোহীর দিকে। ভীতু মুখে দাঁড়িয়ে আছে একটা মেয়ে। ছেলেটা কপালে ভাঁজ ফেলে আরোহীকে উদ্দেশ্য করে বলে, আপনার পরিচয় কি? এর আগে তো কখনো দেখিনি আপনাকে। অধীর নিজের পেছনে তাকায়। আরোহীকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখি ইশারায় তাকে নিজের কাছে ডাকে। ভীতু আরোহী পা টিপে টিপে অধীরের কাছে আসলো। অধীর আরোহীর কোমর জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নেয়। আরোহীর দিকে চেয়ে ছেলেটাকে বলে, উনি হচ্ছেন আমার ওয়াইফ, মিসেস আরোহী অধীর রায় চৌধুরী, আমার জান। অধীরের এইভাবে আরোহীর কোমর জড়িয়ে ধরাতে খানিকটা লজ্জা পেল আরোহী, কারণ সামনেই দাঁড়িয়ে আছে অপরিচিত একটা ছেলে। ছেলেটা এক অদ্ভুত দৃষ্টিতেই খানিকটা সময় আরোহীকে পর্যবেক্ষণ করলো, তারপর নিজের দৃষ্টি নত করে নেয়। বুক ফেটে একটা দীর্ঘশ্বাস ফেলে অধীরের দিকে তাকিয়ে বলে, প্রমাণ না থাকলেও মিস্টার চৌধুরী, আপনি আমাদের সন্দেহের মধ্যে আছেন, কিন্তু আপনি কাল রাত কোথায় ছিলেন? অধীর আরোহীর গাড়ে হাত দিয়ে স্লাইড করতে করতে বলে। কাল রাতে আমি আমার একমাত্র বউয়ের সাথে ছিলাম। ছেলেটা আরোহীর দিকে তাকিয়ে বলে। উনি কি সত্যি বলছেন? আরোহী কিছু বলতে যাবে তক্ষুনি অধীর রাগী কণ্ঠে বলে, হে অফিসার, আমি বলছি এটা যে তোমার হচ্ছে না, আমার ওয়াইফকে কেন জিজ্ঞেস করছো? ভুলে যেও না, এটা কিন্তু আমার বাড়ি, আর এটা আমার ওয়াইফ। ছেলেটা বলে, আমি আমার কাজ করছি। কাজ শেষ, এখন যেতে পারো, গুড বাই। ছেলেটা যাওয়ার আগে একবার আরোহীকে দেখে নিল। ছেলেটার দৃষ্টিতে কিছু একটা ছিল, আরোহী বোধহয় চিনে ছেলেটাকে। অধীর আরোহীর দিকে তাকিয়ে বলে, কি হচ্ছে প্রিন্সেস? কোথায়? কিছু না তো। কলেজ যাবে না? হ্যাঁ যাব। আচ্ছা, উনি কার কথা বলছিলেন? আর কাকে খুন করার দোষ আপনার উপর দিয়েছেন? উনি কে? আমার শত্রু, সবসময় আমাকে জেলে আটক করার চেষ্টায় থাকে। আচ্ছা বাদ দাও, আমি অফিস যাচ্ছি, তুমি ওনার সাথে চলে যাও, কেমন? আরোহী মাথা নাড়ায়। অধীর আরোহীর কপাল স্পর্শ করল, তারপর নিজের গন্তব্যে রওনা হয় অধীর আর শুভ্র। আরোহী কিছু সময় সেখানেই দাঁড়িয়ে থাকে, তারপর অনুষ্কার সাথে নিজের কলেজের উদ্দেশ্যে রওনা হয় সেও। বন্দে মায়া লাগাইছে পিরিতি, শিখাইছে বায়া বানাইছে, এরপর কি যে ভুলে গেলাম দেহি। দীপের কথা শুনে ওর মাথায় গাঁটটা মারল অনুষ্কা। তার সাথে সাথে পরপর আরও দুইজন, আরোহী আর নিজুমও বাদ দিল না। না অনুষ্কা দীপকে বলে, তুই কি আর মানুষ হবি না দীপ? কেন, আমারে কি মানুষের মতো লাগে না নাকি? নিজুম আরেকটা চর মারল, তারপর বলে, তোকে গাধার মতো লাগে। এই নিজুম, আমাকে একদম গাধি বলবি না। ও সরি, গাধা বলবি না বলে দিলাম। আরোহী তা শুনে বলে, হ্যাঁ, নিঝুম ওকে গাধা বলবি না, ও তো হলো ফাটাবাস, মাথায় চার তার ছিঁড়ে যাওয়া পাগল। দীপ নাক ফুরিয়ে বলে, চৌধুরী সাহেবা, আমাকে আজ আপনি অপমান করলেন। তুই আসলেই গাধা। বলেই আরেকটা চর দিল মাথায় আরোহী। আরোহী উঠে যায়। কলেজের মাঠ থেকে হেঁটে হেঁটে কলেজের ভেতরে আসছে সে। উদ্দেশ্য একটাই, লাইব্রেরিতে যাওয়া। আজ নাকি অধীর বাড়িতে বেশ দেরি করে ফিরবে। আজ তাড়াতাড়ি ক্লাস শেষে, তবে ওরা কেউ এখনও বাড়ি ফেরেনি। সবাই বসেই কলেজ মাঠে আড্ডা দিচ্ছিল। আরোহী এখন একটা বই নিতে যাচ্ছে, সময় কাটে না তার, তাই সে বই পড়বে। আরোহী সব কিছু ভেবেই আনমনে হাঁটছিল। হঠাৎ করেই তার সামনে একটা পিচ্চি মেয়ে পড়ে যায়। আরোহী ধরতে যাবে অমনি পিচ্চিটির মা ওকে ধরে নেয়, শক্ত করে জড়িয়ে ধরে বলতে থাকে, না না মা, কিছু হয়নি। দেখো দেখো, মা আছে না? কোথায় ব্যথা পেয়েছো? ও এইখানে। এই তো মা, একটু ব্যথা, এক্ষুনি চলে যাবে, এক্ষুনি। বলেই মেয়েটার ব্যথা পাওয়ার স্থানে ফু দিতে লাগলো। আরোহী মুগ্ধ হয়ে দেখছে দৃশ্যটা। মা মেয়ের এক অদ্ভুত বন্ধন। হঠাৎ করে বুকের কোথাও যেন একটা নাড়া দিয়ে ওঠে তার মা থাকলে বুঝি এমন করতো? আরোহীর চোখ ছলছল করে উঠল। তার যে মা নেই, এতিমরাই জানে বাবা মায়ের মূল্য। আরোহীর চোখের কোণে পানি জমে যায়। কেউ দেখার আগেই অনায়াসেই তা মুছে নেয়। বুকটা হাহাকার করছে তার। কখনো কাউকে মা বলে মনে জোড়াতে না পারা মেয়েটার এখন মনের অবস্থাটা কেমন হবে? বাড়িতে ফিরেই লম্বা একটা শাওয়ার নিল আরোহী। মন তার ভীষণ রকমের খারাপ, তাই রহস্যের কথা ভুলেই গিয়েছে। মন খারাপ করে শুয়ে থাকলো সে। এক ঘুমে পার করলো একটা দিন। রাত বেড়েছে। শহরের বুকটা আলোকিত হয়ে উঠেছে কৃত্রিম আলোর ঝলকানিতে।
ঘড়ির কাঁটা টিক টিক করে জানান দিল এখন সময় রাত 8টারও বেশি। অধীর অফিস থেকে বাসায় ফিরল কেবলমাত্র। প্রতিদিন অধীর দরজা খুলে দেখতো আরোহী বিছানায় শুয়ে তার জন্য অপেক্ষা করছে। তাকে দেখলেই ছুটে এসে, তবে আজ মেয়েটার কোনো খবর নেই। অধীর দরজা খুলে নিজের রুমে আসতো, চোখ বুলিয়ে নেয় চার দেওয়ালের মধ্যে, তবে আরোহীকে দাঁড়িয়ে আছে জানালার পাশে। অধীর তার সম্মুখীন হতেই আরোহী চলে যায়। অধীর আরোহীর হাত টেনে ধরে, পেছন থেকে জড়িয়ে ধরে আরোহীকে। আরোহী চোখ বন্ধ করে নেয়। অধীর নেশা ভরা কণ্ঠে বলে, প্রিন্সেস, হ্যাঁ মন খারাপ? হ্যাঁ, একটু একটু। কেন? আরোহী চুপ হয়ে যায়। অধীর আরোহীকে নিজের দিকে ফিরালো। আরোহীর ছোট হয়ে যাওয়া মুখটা তুলে বলে, সে কি, আমার কলেজটা কান্না করছে কেন? আরোহী টলমল চোখে তাকিয়ে অধীরকে জড়িয়ে ধরে, শব্দ করে কান্না করতে লাগলো। অধীর আরোহীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, কি হচ্ছে জান, বলো আমায়। কেউ কিছু বলেছে? কান্না কেন করছো বলো, কে কি বলেছে? কলেজে কেউ কিছু বলেছে? শুধু একবার নামটা বলো, আমি তার কলিজা ছিঁড়ে আনবো। আমার জানকে কান্না কে করিয়েছে? আরোহী কান্না করতে করতে বলে, আমার মা কোথায় মিস্টার ডেভিল? সবার বাবা মা আছে, তবে আমার বাবা মা নেই কেন? আমার জীবনটা বাকি সবার মতন কেন হলো না বলেন না? অধীর বুঝতে পারলো যে আরোহী তার মায়ের কথা মনে করে কান্না করছে। আরোহীকে কান্না করতে দিল অধীর। কান্নার এক পর্যায়ে আরোহীর হিচকি উঠে গেল। অধীর তা দেখে আরোহীকে বিছানায় বসিয়ে দিল, তারপর পানি নিয়ে ওকে খাইয়ে দিল। আরোহী কিছুটা শান্ত হলো। অধীর আরোহীকে নিজের বুকের সাথে চেপে ধরে, মাথায় বিড়ি কাটতে কাটতে বলে, সবার কাছে সব জিনিস থাকতে নেই আরো। যদি সবাই সব জিনিস পেয়ে যায়, তাহলে পৃথিবীতে আফসোস বলতে কোনো শব্দ থাকবে না। আরোহী বলে, তারপরেও আমি কেন বাবা মায়ের আদর পেলাম না? আমার আদর পেয়ে কি তুমি সুখী নও? আমি সুখী, তবে আমার মা বাবার কথা মনে পড়ে অনেক। যারা জন্মের পরপরই তোমাকে ফেলে চলে গিয়েছে, তাদের কথা তো মনে করো কেন? পিতামাতা যেমনই হোক না কেন, তারা কিন্তু আমার বাবা মাই। আমি ভুলতে পারিনি তাদের। জানেন, আমার না অনেক কষ্ট হয় যখন দেখি সবার বাবা মা আদর করে, তবে চোখ, আমি আমি আমার পাশে তাকাই যখন এই চোখ দিয়ে, তখন আমি আমার মাকে পাই না। আমি এটাও জানি নিশ্চিত তাদের কোনো কারণ ছিল, নইলে আপনিই বলেন, যে সন্তানকে 10 মাস নিজের পেটে ধরবে, সেই সন্তানকে কি করে তারা এতিমখানায় ফেলে আসে? এমন কোনো বড় কারণ তো ছিলই, তাই না? হ্যাঁ। আমি একটা কথা বলি। অধীর তাকালো আরোহীর দিকে, তারপর বলে, বলো। আমার একটা বেবি চাই। হোয়াট? লজ্জা পেল আরোহী। লজ্জা নিয়ে অধীরের বুকে থেকে মাথা তুলে সোজা বিছানায় ব্ল্যাঙ্কেট জড়িয়ে চোখ বন্ধ করে নেয়। অধীর আরোহীকে বলে, পুরো কথা শেষ না করে ঘুমিয়ে পড়বে আরু। আরোহী আর সাড়া দিল না। অধীর হাসল। রাত 3টার দিকে অধীর চোখ খুলে তাকায়। পুরো রুমে ঘুটঘুটে অন্ধকার। গভীর রজনীর নিস্তব্ধতা জানান দিল এখন মধ্যরাত। অধীর চাইল আরোহী দিকে। আরোহী আরাম করে অধীরের বুকে ঘুমিয়ে আছে। আলতোভাবে আরোহীর মাথাটাকে বালিশ শুইয়ে দিল অধীর। ধীর গতিতে উঠে গেল সে, নিজের রোজকার মতো চলে গেল সে। অধীর দরজা খুলে বেরিয়ে যেতেই আরোহীও তার পিছু নিল। আজ আমি জেনেই ছাড়বো আপনি কোথায় যান। অধীর হাঁটতে হাঁটতে নিচতলায় স্টাডি রুমের সামনে আসতো। আরোহী দেখলো অধীর চারপাশ চেয়ে দেখছে কেউ আছে কি না, তবে কেউ নেই ভেবে অধীর সামনে যায়। বুক শেলফের মধ্য থেকে একটা বই বাহির করতে একটা দরজা খুলে যায়, যেটা বুক শেলফের পেছনে লুকিয়েছিল। আরোহীর মুখ হা হয়ে আসতো। রহস্যময় দরজা, অবাক কাণ্ড। আচ্ছা, এই দরজার পেছনে কে আছে? অধীর চারপাশে তাকিয়ে তারপর দরজার ভেতরে চলে যায়। অধীরের প্রবেশ করার পরপরই দরজাটা এমনি এমনি লেগে যায়। হা হয়ে চেয়ে রইল আরোহী। কি আছে ওখানে? কি এমন কি যার জন্য উনি প্রতি রাতে লুকিয়ে লুকিয়ে ওখানে যান? কথাটা ভুলেই খানিকটা সময় অমত হয়ে চেয়ে রইল আরোহী। তার মাথায় কিছুই আসছে না। আসবে বা কি করে? এমন একটা লোক তার স্বামী যে পুরোটাই রহস্যের তৈরি। আরোহী আর ভাবল না, সোজা নিজের রুমে চলে যায় সে। মাথাটা চিন্তায় ভো ভো শব্দ করছে। বিরক্ত নিয়ে শুয়ে রইল আরোহী। শুয়ে থাকতে থাকতে কখন যে চোখ লেগে এলো তার এটা খেয়াল ছিল না। ঘুম ভাঙল সকাল 8টায়। জানালার পর্দা ভেদ করে তীক্ষ্ণ রোদের সোনালি আলো মুখের উপর পড়তেই চোখ মুখ খিচে বন্ধ করে নেয় আরোহী।
চোখ খুলতেই নিজের পাশে অধীরকে দেখল না সে। বিছানা ছেড়ে উঠে বসলো আরোহী। ঘড়ির দিকে তাকিয়ে আনমনে বলে, এখন তো ওনার অফিস যাওয়ার সময় হয়নি, তবে কোথায় লোকটা?